হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ডেলি 10 ম্যাথের নবমতম পর্বে স্বাগত জানাই। প্রতিদিন 10টা ম্যাথ যে কোনো স্টুডেন্টের পক্ষে ম্যাথের যে প্র্যাকটিস স্কিল সেটা বাড়িয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে তুমি একজন এক্সপার্ট হবে। তো এই 10টা করে ম্যাথ যদি প্রতিদিন তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাকে আর ম্যাথের জন্য আলাদা করে চাপ নিতে হবে না। তাই আমাদের এই সুপিরিয়র ম্যাথামেটিক্স চ্যানেল তোমাদের জন্য প্রত্যেক দিন 10টা করে ম্যাথ হাজির করে দিচ্ছি বিভিন্ন চ্যাপ্টার থেকে, এবং এই ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলোকে কালেকশন করে করে আমরা সলভ করে দিচ্ছি, ঠিক না? তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুবই কম সময়ের মধ্যে খুব ইজি ট্রিক্সের সাহায্যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেবো এবং তোমাদেরও প্র্যাকটিস হয়েই যাবে, ঠিক আছে? চলো প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। এক ব্যক্তি 4000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? দেখো এটা একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তো আমরা সিম্পল ইন্টারেস্টের একটা ফর্মুলা জানি কি, সিম্পল ইন্টারেস্ট সমান P/T/100। এটা তোমরা জানো। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকাটা, আর আর মিনস রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদ, আর টি ফর টাইম। তো এই প্যারামিটারগুলো খুঁজে যদি আমি এখানে বসিয়ে দিতে পারি তাহলে সিম্পল ইন্টারেস্টটা পেয়ে যাবো। তো এখানে দুটো কেস আছে, দেখো একটা ব্যাংকের একটা কেস দিয়েছে আর একটা ব্যাংকের একটা কেস দিয়েছে। দুটো কেসেই আমরা সিম্পল ইন্টারেস্টটা বার করবো, দিয়ে যোগ করে দেবো, তাহলে টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাবো। দিয়ে বলছে মোটের উপর সুদের হার কত, তাহলে মোটটা কত? দেখো একটা আছে 6000, একটা আছে 4000 অর্থাৎ 10000। তাহলে সিম্পল ইন্টারেস্টে যেটা মোটটা পেয়ে যাবো সেই মোটটা বাই 10000 গুণিত 100, তাহলে আমার সুদের হার পেয়ে যাবো। কত ইজিলি হয়ে যাচ্ছে। এভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো, বলতে বলতে লিখতে লিখতে তুমি প্র্যাকটিস করতে থাকো, দেখবে তুমি এক্সপার্ট হয়েই যাবে। তো চলো প্রথম ক্ষেত্রে আমরা কেসটা বার করে নিই। প্রথম ক্ষেত্রে কি বলছে, 4000 টাকা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর সুদ বলছে তোমার 15, আর টি মানে এখানে টাইম বলে দেন, মানে 1 বছর ধরতে হবে, ডিভাইডেড বাই তোমার হচ্ছে 100, ঠিক আছে না? তার মানে দেখো এখানে টোটাল হয়েছে তোমার 600। ক্লিয়ার? এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, 6000 টাকা আর 16% সুদ, 16%, টাইম এখানেও 1 আর নিচে 100, ঠিক আছে না? তার মানে এখানেও 2টা শূন্য কাটে দিবে, 696, তার মানে হচ্ছে 960 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল আমরা সুদটা পেয়ে যাচ্ছি কত? টোটাল সুদটা হয়েছে তোমার 1560 টাকা, ঠিক আছে না? এবারে কি বলছে যে মোটের উপর তার সুদের হার কত, তাহলে মোট টাকা কত? 4000 টাকা প্লাস 6000 টাকা, 10000 টাকা। তাহলে এইটা হচ্ছে তোমার 10000 টাকার সুদ। ক্লিয়ার? 10000 টাকার সুদ যদি হয়, এবার সুদের হার কী করে পাবো না, 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই 100 দিয়ে গুণ করলে তুমি আসল অ্যান্সারটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটিয়ে দাও, এখানে একটা শূন্য, একটা শূন্য কাটিয়ে দাও, তাহলে নিচে 10 আছে, মানে এখানে মানে একটা সংখ্যার পর একটা পয়েন্টটা বসে যাবে, তাই না? তাহলে এই হয়ে গেলো তোমার টোটাল সুদের হারটা, অর্থাৎ তোমার বিয়ের অপশানটা রাইট অপশান, ঠিক আছে না? মুখে মুখে হয়ে গেল, লিখতে লিখতে মানে মুখ বলতে বলতেই কিন্তু লিখতে শুরু করবে, তাহলে তোমার টাইমটা কাভার হয়ে যাবে। কি বলছে, একজন বস্ত্র ব্যবসায়ী তার কাপড়ের অর্ধেক ভাগ 20% লাভে, বাকি কাপড়ের অর্ধেক 20% ক্ষতি দেয় এবং বাকি ভাগ ক্রয় মূল্যেই বিক্রি করলো। তাহলে দেখো এখানে 3টা পোর্শন আছে। তুমি ধরে নাও যে তোমার 400টা হচ্ছে টোটাল কাপড়, আমি অরবিটারি ধরে নিচ্ছি, অরবিটারি 400টা হচ্ছে তোমার টোটাল বস্ত্র, এবং 400 টাকাতেই সে কিনেছে, ঠিক আছে না? 400 টাকাতেই সে কিনেছে, মানে পার বস্ত্রের দাম আমি 1 টাকা করে ধরছি। এটা আমি ধরে ক্যালকুলেশন সুবিধার্থে, তুমি 200, 100, 30 যা খুশি ধরতে পারতে, ঠিক আছে না? এবারে কি বলছে যে বাকি অর্ধেক, তাহলে 400-র অর্ধেক কত? 200-র অর্ধেক তোমার কি বলছে 20% লাভে। তাহলে এর 20% লাভ মানে কত হচ্ছে বলো তো? 20% মানে হচ্ছে তোমার 40, তার মানে এইটা হচ্ছে সে 40 টাকায় লাভে বিক্রি করছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রফিট বা লস, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার সিপি। ক্লিয়ার? এটা সিপি, এটা প্রফিট বা লস। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে বাকি ভাগ, বাকি কাপড়ের অর্ধেক ভাগ, মানে আমি 400 200 নিয়ে নিয়েছি অর্ধেক, তার অর্ধেক মানে 100। তাহলে এই 100টা বস্ত্র 20% ক্ষতিতে, আমি 100টা বস্ত্র 100 টাকায় কিনেছি, তাহলে 20% ক্ষতি মানে এখানে কত হচ্ছে বলো দেখি? 20-র 100 মানে হচ্ছে 20, তার মানে এইটা আমি -20 দিয়ে রাখলাম, কারণ ক্ষতিতে বিক্রি হচ্ছে, আর এটা প্লাস দিয়ে রাখলাম মানে প্রফিট হচ্ছে। এবারে আর বাকি রইল কত? 100। তাহলে সেই 100 বলছে ক্রয় মূল্যতেই বিক্রি করেছে, তার মানে এখানে লাভ নেই আর ক্ষতিও নেই, শূন্য করে দিলাম। এবার টোটাল কেসটা তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। টোটাল দেখো কাপড়ের সংখ্যা এখানে 400, অর্থাৎ সেই সিপি 400, ঠিক আছে? আর এখানে তোমার হচ্ছে 20 টাকা প্রফিট হয়েছে। তাহলে 400-তে 20 টাকা প্রফিট। এবার বলছে লাভ বা ক্ষতি পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 400-তে 20 টাকা প্রফিট একে, আর তোমার পার্সেন্টেজ, অর্থাৎ দুটা শূন্য উড়িয়ে দিলাম, 5, তাহলে মানে 5%। তাহলে এখানে পজিটিভ বেরিয়েছে, তার মানে 5% লাভ, অর্থাৎ তোমার এর অপশানটা রাইট অপশান। এই তো গল্প।
ঠিক না? এইভাবে তুমি প্র্যাকটিস করো, তোমার এক্সপার্ট হবেই হবে। 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 84 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো তুমি 12.5% মানে তুমি জানো এটা মানে হচ্ছে তোমার 1/8, ঠিক না? এটা তুমি জানো কিভাবে পাবে না, 10 গুণিত 100, তাহলে এই কাটাটা করলে তুমি 1/8 পেয়ে যাবে। তার মানে কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো করি আমরা, 8 টাকায় প্রথম বছরে পাচ্ছে 9 টাকা, দ্বিতীয় বছরে 8 টাকায় পাচ্ছে 9 টাকা, তৃতীয় বছরে 8 টাকায় পাচ্ছে 9 টাকা। তাহলে এখানে তুমি ধরো আমি এটাকে ইউনিট হিসাবে ধরছি, রেশিওটাকে ভেঙে করছি মানে ইউনিট হিসাবে। এখানে গুণ করলে কত চলে দেখি, 8 8 64, 4 8 42 3, 8 4 48 3 51, 512। আর এখানটায় হচ্ছে 9 9 81, 9 1 9 8 লং 72, ব্যাস। তারপর দেখো 512 টাকা সে রেখেছিল, সুদ হয়েছে মানে টোটাল সুদে আসলে হয়েছে 729। তার মানে কত সুদ হয়েছে বলো দেখি, 7 1 2। তার মানে দেখো 512 টাকায় পেয়েছে তোমার সুদ 217, 1 টাকায় আর তোমার কত আছে 8400 টাকায়, অর্থাৎ এখানে তুমি 8400 দিয়ে গুণ করে দাও। এই কাটাকাটি যা করলে তোমার উত্তর চলে আসবে, এটা কাটাকাটি করো, তাহলে আশা করি তোমার এই 3560.16 টাকা চলে আসবে। এটা তো চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে 36 কিলোমিটার পার ঘন্টা এবং 35 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। মানে কি, ধরো এই একটি ট্রেন, এই একটি ট্রেন, এটা তোমার যাচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টাতে, আর এইটা এইদিকে আসছে 45 কিলোমিটার পার ঘন্টাতে, ঠিক আছে না? তো এবারে কি বলছে যে এবং ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তি, তাহলে এটা ধীর গতি, এখানে বসে থাকা এক ব্যক্তি দ্রুত গতি সম্পন্ন ট্রেনটাকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তো দ্রুত গতি সম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এখানে ব্যক্তি অতিক্রম করছে, তার মানে ব্যক্তি অতিক্রম করছে মানে ধীর গতি সম্পন্ন যে ট্রেনটা তার দৈর্ঘ্যের সঙ্গে আমার সঙ্গ নেই। ব্যক্তি পাস করা মানে কি, নিজের দৈর্ঘ্যকে পাস করা, মানে দ্রুত গতির ক্ষেত্রে নিজের দৈর্ঘ্যকে পাস করা। তার মানে এখানে আমাদের একটা সূত্র কি বলেছিলাম, দূরত্ব সমান বেগ গুণিত টাইম, ঠিক না? এই আমাদের ফর্মুলা। তার মানে এখানে তোমার কি চেয়েছে, দৈর্ঘ্য, তার মানে এসটাই চেয়েছে। তার মানে এখানে আমার ভেলোসিটি অর্থাৎ বেগটা কি আছে, যেহেতু এটা আমাদের আপেক্ষিক বেগ, তার মানে এই বেগটা আর এই বেগটা যোগ করে নেবো, কেননা দুটো দুদিক থেকে আসছে। এগুলো আমরা ট্রেনের অঙ্কগুলো করেছি আমি সুবিদ দাস স্যারের বই থেকে ফলো করে, পুরো চ্যাপ্টারটা আমি সলভ করে দিই, তোমরা আমার ফোল্ডার থেকে দেখে নিতে পারো, ঠিক আছে না? তাহলে এই হলো তোমার বেগ। আর টাইম কত দেওয়া আছে, টাইম 8 সেকেন্ড। আর এটা দেখো কিমি পার ঘন্টাতে আছে, তাহলে কিমি পার ঘন্টাকে আগে প্রথম মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, দিয়ে আমরা টাইমটা গুণ করবো। তাহলে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কী করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, আর এটা 8 সেকেন্ডে, ব্যাস। এইটা যেটা বেরাবে সেটাই তোমার হয়ে যাবে মিটারের অ্যান্সার আসবে এবং ট্রেনটা দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তো একটু ক্যালকুলেশনটা করে নাও। তাহলে দেখো 30 40 70 81 আর 5 18, 5 18 গুণিত 8, তাহলে 9 দুগুণে 18, 9 9 81, ঠিক আছে, 4 দুগুণে 8, 4 5 20, 9 দুগুণে 180, তারপরে 180 মিটার তোমার অ্যান্সার, অর্থাৎ ডি এর অপশানটা রাইট অপশান। তা দেখো ওই একটা সূত্র আর আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট, দুটো যদি দুদিক থেকে আসে তাহলে যোগ হবে, যদি একদিকে যায় তাহলে বেশি গতি থেকে কম গতিতে বিয়োগ হয়, এটা আমাদের কনসেপ্ট, ঠিক আছে না? চলো নেক্সট অঙ্কতে যাই। একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল? তুমি ধরে নাও সমগ্র যাত্রাপথের দূরত্ব হচ্ছে 2x, ঠিক আছে? তাহলে প্রথম দেখো কি দেওয়া আছে, তোমার ঘন্টাটা টাইমটা দেওয়া আছে, তারপরে আমাকে টাইমটা বার করতে হবে, সেটা সমান মানে প্রথম হাফ গেছে 40 কিলোমিটার গতিতে, বাকি অর্ধেক গেছে 60 কিলোমিটার গতিতে, সেই টাইমটা বার করে নেবো, সেটাই হচ্ছে টোটাল 8 ঘন্টা। তাহলে এইটা আমি এক্স হচ্ছে, এটা এক্স হচ্ছে, তাহলে এখানে তোমার কত কত গতিতে গেছে না 40 কিলোমিটার পার আওয়ারে, আর এখানে 60 কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে টাইম কত না দূরত্ব বাই গতি, এই যে দূরত্ব, এখানে আমি যেটা আগের ফর্মুলা লিখেছিলাম, দূরত্ব বাই গতি সমান হচ্ছে টাইম। তাহলে এখান থেকে আমি এই সূত্রটা ইউজ করলাম। আর দ্বিতীয় ক্ষেত্রেও দেখো এক্স বাই 60, সেটা সমান হয়ে গেছে তোমার 8, মানে দেওয়া আছে এটা। তাহলে এখান থেকে এক্সটা বার করবো, দিয়ে 2x বার করবো, তাহলে তো দূরত্ব পেয়ে যাবো, ঠিক আছে না? তাহলে এই ক্যালকুলেশনটা একটু করে নেওয়া যাক আমাদের। তো দেখো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, এটা তোমার 120 লসাগু, তার মানে হচ্ছে 3x, আর এটা 2x সমান হচ্ছে গিয়ে 8, তার মানে এই উপরটা হচ্ছে কত 5x, আর 8-এর সঙ্গে এই 120টা গুণ হয়ে যাবে, তার মানে এবারে 5 দিয়ে ভাগ করে দাও, তার মানে x সমান পেয়ে যাচ্ছে কত 8 গুণিত 120 ভাজিত 5
তাহলে 5 2400 120 আর 2 16 3 9 19, এটা এক্স এর মান বেরালো। তাহলে আমার তো 2x চাই, তার মানে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে তোমার কত হচ্ছে দেখো না, 2 2 গুণে 4, তার মানে তোমার দেখো এই বি এর অপশনটা রাইট হচ্ছে। 2 4 9 2 18 আর 2 1 2 3, এই হলো গল্প। তাহলে দেখো কত সহজে এই অঙ্কগুলো করে নিতে পারছি। এগুলো আমরা কিন্তু ট্রেনে পড়িয়েছিলাম অঙ্কগুলো, তোমরা ওখান থেকে করতে পারো, ঠিক আছে না। 4টি পাত্রের মধ্যে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:8, 2:1, 3:2 ও 7:4, এই 3টা একটু বাড়তি পড়ে গেছে, ঠিক আছে না। কোন পাত্রটিতে দুধের পরিমাণ তুলনামূলকভাবে কম? তো দেখা যাক। তাহলে আমরা এক কাজ করব, ওপরটা রাখলাম মিল্ক, অনুপাতটাকে ভাঙবো আর কি, আর নিচে রাখবো ওয়াটার, ঠিক আছে। তাহলে প্রথম পাত্রে হচ্ছে 5/8, দ্বিতীয় পাত্র হচ্ছে 2/1, তৃতীয় পাত্র হচ্ছে 3/2 আর চতুর্থ পাত্রে হচ্ছে 7/4। তাহলে কোনটাতে দুধের পরিমাণ বেশি, মানে মিল্ক উপরে আছে, তাহলে উপরটা যেটা বেশি অর্থাৎ ভগ্নাংশের যেটা বৃহত্তম ভগ্নাংশ সেটা বের করতে পারলে হয়ে যাবে। তার মানে দেখো কম বলেছে, কম, তার মানে ক্ষুদ্রতম ভগ্নাংশ আমার পেতে হবে। তাহলে নিচটা লসাগুটা সেম করে দাও। নিচটা দেখো 8 লসাগু যাচ্ছে, 8 লসাগু করলে এখানে তুমি 1 গুণ করবে, তার মানে তোমার 5/8 হয়ে যাচ্ছে। এখানে তুমি 8 গুণ করলে 16/8 হচ্ছে, ঠিক আছে না। এখানে তুমি 4 গুণ করবে, তাহলে 12/8 হচ্ছে। এখানে 2 গুণ করবে, 14/8 হচ্ছে। তাহলে উপরটা মিল্ক কম চেয়েছে, তার মানে কোনটা কম? এইটা, তার মানে প্রথম পাত্রে তোমার কম থাকবে। ধরো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে না। তো চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। এক ব্যক্তি 600 মিটার লম্বা একটি রাস্তা 5 মিনিটে পার করেন, ঘন্টায় ব্যক্তির বেগ কত? কিছুই নাই, খুবই ইজি অঙ্ক। এই জি অঙ্কগুলো পরীক্ষায় পড়ে, অতএব ইগনোর করার কোনো অপশন নেই, ইগনোর করার কোনো দরকারও নেই, প্র্যাকটিস। তা তুমি কি বলেছে? তো এখানে 600 মিটার লম্বা পার করতে, মানে দূরত্বটা হচ্ছে তোমার 600, সময় বলেছে 5 মিনিট লাগছে। তাহলে ওই ব্যক্তির বেগ দেখো কিমি পার ঘন্টায় আছে, কিমি পার ঘন্টায় দেওয়া আছে, ঘন্টায় কত কিলোমিটার, তাহলে কিমি পার ঘন্টা বার করতে হবে। কিন্তু দেখো এইটা আমার দেওয়া আছে মিটারে আর 5টা দেওয়া আছে মিনিটে, তার মানে প্রথমে আগে তুমি এটাকে সেকেন্ড করে নিলাম, সেকেন্ড করে নেবে। এবার হলো কি মিটার পার সেকেন্ড বেগটা এলো, কিন্তু আমার চাই কিমি পার ঘন্টাতে, তার মানে আমার কী করতে হবে, ওখান থেকে 5/18 গুণ করলে আমরা চলে যাবো কিমি পার ঘন্টাতে, তাহলে 18/5 গুণ করে দাও, ঠিক আছে না। তাহলে এইটাই তোমার উত্তর হয়ে যাবে, কাটার একটু করে নাও। তাহলে তোমার হবে কি, এক কাজ করো, এইটাই তুমি 10 পেয়ে গেলাম, ঠিক আছে না। 5 দুগুণে 10, 18 দুগুণে 36 ভাজিত 5, তার মানে তোমার হচ্ছে 5 7 35, 5 দুগুণে 10, তার মানে 7.2 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই অপশন তোমার রাইট অপশন, ঠিক আছে না। তো চলো নেক্সট অঙ্কতে যাই। স্টপেজ না দিলে একটি বাসের বেগ 54 কিলোমিটার পার ঘন্টা, স্টপেজ দিলে 45 কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় কতবার দাঁড়াবে? কিছুই না। তুমি কি করবে, প্রথমে তুমি গল্পটা আগে দেখে নাও যে স্টপেজ না দিলে 54 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে বাসটা, ঠিক আছে না। আর স্টপেজ দিলে 45 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, ঠিক আছে। 1 ঘন্টায় সে কত দাঁড়াবে? তাহলে 1 ঘন্টায় 54 কিলোমিটার স্টপেজ না দিলে, আর স্টপেজ দিলে 1 ঘন্টায় 45, তাহলে এই গ্যাপটা কত হচ্ছে বলো দেখি, 45 নয় 54, তার মানে 1 ঘন্টায় সে 9 কিলোমিটার বেগটা, মানে 9 কিলোমিটার কম বেগে যাচ্ছে। তাহলে 9 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগছে জেনে নাও, তাহলে তো গল্প পেয়ে যাবে। তার মানে তুমি দেখো 54 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ তুমি দেখো এখানে মিনিটে বলেছে, তার মানে তুমি এটা 30-60 মিনিট করে দাও, ঠিক আছে। 1 কিলোমিটার আর 9 কিলোমিটার, ঠিক আছে না, 6 9 54, 6 10 60, তার মানে 9 কিলোমিটার যেতে 10 মিনিট সময় লাগছে। আর ওই 9 কিলোমিটার তোমাকে ওই স্টপেজ যাওয়ার জন্য সময়টা চলে যাচ্ছে, তাই না। তাহলে প্রতি স্টপেজ যদি 1 মিনিট দাঁড়ায়, তাহলে কত বার সে দাঁড়াতে হবে? 10 মিনিট তার লস যাচ্ছে, মানে 10 বার থেকে দাঁড়াতে হবে, অর্থাৎ তোমার ডি এর অপশনটা হলো গিয়ে রাইট অপশন, ঠিক আছে না। তো নেক্সট অঙ্ক দেখো, একটি কলেজ ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে 60% ভোট পেয়ে সুরূপা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অনন্যাকে 60 ভোটে পরাজিত করে। দেখো আমার টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 100%, ঠিক আছে, টোটাল ভোটার সংখ্যা 100%, সে 60% পেয়ে সুরূপা পরাজিত করেছে অনন্যাকে 60% পেয়ে, তার মানে 60% পেয়ে জিতেছে, মানে কি 40% ভোটে হারিয়েছে ইয়েকে, অনন্যাকে। তার মানে ওই 40% কোনটা হবে, যেই ভোটার সংখ্যাটা দিয়েছে 60 ভোটে পরাজিত করে, কারণ এটা তো পরাজিতের সংখ্যাটা, তাহলে এখানে সংখ্যাটা দিয়েছে 60, ঠিক আছে, এইটা মানেই হয়ে গেল 60। তাহলে আমার বৈধ ভোটারের মোট সংখ্যা কত? তাহলে বৈধ ভোটার তো আমরা 100% ধরেছি, তাহলে 40% মানে 60 পেয়ে গেলাম, তাহলে 1% মানে আর 100% মানে, ব্যাস এই তো গল্প। তারপরে তুমি কি করবে বলো তো, তুমি একটা শূন্য কাটি দাও, 4 15 60, 15 10 150, তার মানে তোমার
বৈধ ভোটারের মোট সংখ্যা ছিল হচ্ছে 150। গল্প শেষ, ঠিক আছে না? চলো আজকের শেষ অঙ্ক দেখা যাক। এ বি এর 3 গুণ কর্মক্ষম, এগুলো আমরা অনেকবার করিয়েছি সময় কার্যে, ওখানে আমরা সুন্দর করে সুজিত দাস স্যারের বইটাকে করে দিয়েছি, ওখানে দেখবে এই ধরনের অঙ্কগুলো খুব সহজভাবে করেছি, আজকেও সেই পদ্ধতিতে করে দিচ্ছি। এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে দেখো এখানে আমি এ বি এর কর্মক্ষম অর্থাৎ এফিসিয়েন্সিটা পেয়েছি। এ একদিনে 3 ইউনিট, বি একদিনে 1 ইউনিট, ব্যাস। এবার কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। তাহলে এ ও বি একটি কাজ 3 দিনে করতে পারে, মানে টোটাল কাজের পরিমাণটা কত? 3 ইন্টু এ প্লাস বি ইউনিট, এইটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে না? তাহলে এটা কি করে পাই? দেখো আমি কিন্তু ওয়ার্ক মানে টাইম ওয়ার্ক অর্থাৎ সময় কার্য চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমি এটা ব্যাখ্যা করে বলে দিয়েছি যে কেন এটা হয়, ঠিক আছে না? ওটা একটু ভিডিওটা ফলো করে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তুমি এটা পেয়ে যাবে কেন করলাম। তাই একবার মাথায় ঢুকে গেলে আর ভুলবে না, ঠিক আছে না? তা টোটাল কাজের পরিমাণ এটা হয়ে গেল। তাহলে ইউনিটটা কী করে পাবো? না এর মান 3, বি এর মান 1 বসে দাও, তাহলে 3 আর 1 মানে 4, তাহলে টোটাল ইউনিট হয়ে গেল 12 ইউনিট। তাহলে টোটাল কাজের পরিমাণ হয়ে গেল 12 ইউনিট। তাহলে এ ও বি আলাদা আলাদাভাবে কাজটি কতদিনে করবে? তাহলে এ যদি একদিনে 3 ইউনিট করে 12 ইউনিট করতে কত নেবে? 3 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 4 দিন সময় নেবে। বি যদি একদিনে 1 ইউনিট করে তাহলে 12 ইউনিট করতে কত সময় নেবে? 12 দিন। তার মানে এর 4 দিন আর বি এর 12 দিন, এই হলো তোমার অ্যান্সার, ঠিক আছে না? কেমন লাগলো আজকের ভিডিওটা? একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য করে দিও, বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও। এরকম আরও মজার মজার অঙ্ক নিয়ে যেগুলো পরীক্ষায় পড়ছে, আরও পরের ভিডিওতে 10টা অঙ্ক নিয়ে আসছি, তোমরা প্র্যাকটিস করে নাও। চলো পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।